নমস্কার, আমি প্রণব মুখার্জি বারাসাত থেকে বলছিলাম। আমার আগের এপিসোডগুলোতে অনেকগুলো কথা আমি বলেছিলাম। আজকে বারাসাত অঞ্চলের কিছু সমস্যা, কিছু আমার জানা জ্ঞাত অবস্থায় যে পরিস্থিতি হয়েছিল, তার আগের বর্ণনা কিছুটা দিয়েছিলাম যে কেন আমি এই তৃণমূল দলটাতে গেছিলাম। তখন একটা জনজোয়ার চলছিল সিপিএমের এগেনস্টে, একটা জনপ্রতিবাদ করার জন্য, যেভাবে সাধারণ লোকের উপরে অত্যাচার হচ্ছিল তার প্রতিবাদেই আমার এই পার্টিতে জয়েন করা। এবং যথারীতি এই পার্টিতে থাকতে থাকতে বুঝলাম যে আগেরটা যদি ছোট সাপ হয় তাহলে পরেরটা কেউটে সাপ। এই সাপের বাচ্চা সাপই হয়েছিল। যাই হোক, অনেকে হয়তো বলতে চাইবেন যে আপনাদের মতো লোকেরা পার্টিটা ছেড়ে দেয়, এর কারণ হলো, এরা আমাকে অনেকে বলেছে যে ছেড়ে দিলেন এইভাবে। থানার আইসির সঙ্গেও আমার কথা হয়েছিল, তখন পরেশ রায় ছিলেন, আমি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকতাম, কাজ করতাম একসঙ্গে। বারাসাত থেকে আমি ঠিক রাজনীতিটা করিনি, কলকাতা থেকেই রাজনীতিটা করেছি। তা বারাসাতে যখন পরিবর্তন হলো, সেই পরিবর্তনের আছে কিছু জিনিস আমি তদানীন্তন পৌরসভার চেয়ারম্যান ছিলেন সুনীল মুখার্জি, তাকে অনেক কিছুই অবগত করেছিলাম। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখলাম ব্যাপারটা আমি ভুল রাস্তায় হাঁটছি। আমি আমার বাড়ির নিচেই তৃণমূলের অফিস করেছিলাম, কারণ আমি জানতাম ওখানকার ছেলেপিলেরা, যারা আমার জানাশোনা ছেলে ছিল, তারা খুবই ভালো ছেলে এবং তারা পুরনো তৃণমূল, তাদেরকে এক জায়গায় একত্রিত করার চেষ্টা আমি করেছিলাম। এখানে আমি হৃদয়পুরে যখন রাজনীতি করতাম না, তখন তৃণমূলের একজনকে দেখতাম, সে হলো ভোলা দাস। ভোলা দাস ছেলেটি আমার কাছে খুবই উচ্চমানের মনে হয় এই কারণে, কেন একটা সামাজিক ছেলে এবং সামাজিকভাবেই কাজকর্ম করে এবং অনেক পুরনো কর্মী, ও কংগ্রেসের অনেক পুরনো কর্মী। পরবর্তী ক্ষেত্রে তৃণমূল বলতে যদি হৃদয়পুরে কাউকে বোঝাতো, সেটা ছিল ভোলা দাস। যাই হোক, পরে আসছি। এই 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 পার্টি অফিস করার মূল উদ্দেশ্য ছিল আমার যে লোকাল লোকের একটা সামাজিক উপকার হোক। কিন্তু তখন অলরেডি গুটি গুটি পায়ে সিপিএমের হাত ধরে অনেক প্রমোটার বারাসাতে ঢুকে গেছে। আমি প্রথম প্রতিবাদটা করি, আগের এপিসোডেও বলেছিলাম যে রেশন কার্ড নিয়ে প্রথমে আমি আমার মুভ করেছিলাম, খাদ্যমন্ত্রীর পারমিশন ছাড়াই। বর্তমান খাদ্যমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনি আগে সমস্ত রেশন কার্ডগুলো চেক করুন এবং রেশন কার্ডের যারা বিপিএল, বিশেষ করে যারা বিপিএলের ভোক্তা, তারা না পেয়ে অনেক লোক আছে যারা সরকারি চাকরি করে অথচ বিপিএল। শুনলে একটু অবাক লাগছে, কিন্তু ঘটনাটা হলো এই, বর্তমান পরিস্থিতিতে বিগত বাম জমানার 15 বছর আর এইখানের 30 বছর তারা বিপিএল হয়েই আছে এবং তারা যে যার সরকারি জায়গা থেকে রিটায়ার্ডও হয়ে গেছেন, এখনও কার্ড তাদের কাছেই আছে। তো আগে খাদ্যমন্ত্রীকে বলবো যে আপনি আগে রেশনের তো জানেনই অবস্থা কী, আমি আগে বলেছিলাম, তো ওই কার্ডটা আপনারা চেক করুন। প্রচুর রেশন কার্ড আছে, অনেক বাংলাদেশি আছে যাদেরকে রেশন কার্ড পাইয়ে দেওয়া হয়েছে। এটা সিপিএম আমলে, এটা কিন্তু তৃণমূলের আমলে নয়। এরা কিন্তু বাংলাদেশি, এরা রেশন কার্ডও আছে। রেশন কার্ডগুলো চেক করার দরকার, কে অরিজিনাল জেনারেল খাতে আছে। রেশন কার্ডের তো অনেক রকম মান, এত মান রাখার কোনো মানে হয় না। মান এখন একটাই, হয় গরিব নয় মোটামুটি মধ্যবিত্ত, যাদের রেশন না হলেও তারা রেশনের চাল খায়ও না। তো ওইখানে আমার মনে একটা সেভ হয়, সেভ হয় এই কারণেই রেশন কার্ড কারা কারা রেশন দোকানের বাইরে এসে বিক্রি করে দেন। এটা একটা প্রবলেম ছিল।
এবং রেশন ডিলারশিপ পাওয়া মানেই একটা বিরাট কিছু হয়ে গেলাম আর কি। ওই পেট্রোল পাম্পের মতো বা অন্য অন্য ডিলার, মদের ডিলার, এসব যারা আছেন তারা রেশন ডিলারশিপ পেলে খুব আনন্দিত এবং খুব গর্বিত বোধ করেন। এবং এই রেশন ডিলাররা ম্যাক্সিমামই সিপিএমের আমলে, এবং এখান থেকে এরা হাত পাকিয়েছে। আর পরে এসে তো দেদার নেতারা তো এ নেতা, বি নেতা, সি নেতা, অনেক নেতাতে হাত ঘুরে ঘুরে রেশন দোকানের অবস্থা খুব করুন। যাই হোক, এটা তো দেখতে হবে। সেকেন্ড, ওই যে বিএলআরও নিয়ে কথা বলছিলাম, আমাদের বারাসাতে প্রচুর জমি আছে যা খাস জমি, খাস মানে গভর্নমেন্টের জমি, এবং সেই সব গভর্নমেন্টের জমিতে অলরেডি প্রমোটিং হয়ে আছে। তা আমি শুনেছিলাম সুকান্তবাবু বলেছিলেন থানায় পুলিশের সঙ্গে সঙ্গে একটা ডোজারও থাকবে। তো ডোজারটা ইউজ করতে হবে তো। আমি ডাকবাংলো মোড়ের কথা বলছি, বারাসাত ডাকবাংলো মোড়ে এমন জমি আছে যে জমি আদিবাসী জমি, সে জমিতে কোনো মতেই প্রমোটিং হওয়ার কথা নয়। সে জমির নামপত্তন যেভাবে হয়েছিল আমি আটকানোর চেষ্টা করেছিলাম। তদানীন্তন মন্ত্রী ফিরহাদ হাকিমকেও উনি যদি বলেন প্রমাণসহ দেখিয়ে দেবো যে ওনার ওখানে, আমার কাছে ছবি আছে। ফিরহাদ হাকিমের ওয়ার্ডে গেছিলাম, 2011 সালেই গেছিলাম। বাই দ্য ওয়ে কাগজপত্র নিয়েই দেখিয়েছিলাম যে কীভাবে কাগজগুলো ট্রান্সফার হয়ে, মানে বেআইনি কাগজ করে সেখানে প্রমোটিং বিল্ডিং হয়ে আছে। দুর্ভাগ্য এই বিল্ডিংটা তো হয়েছেই, সঙ্গে প্রচুর রোজগারও হয়েছে যেখান থেকে রোজগার হওয়ার কথা না। এবং যে সমস্ত আদিবাসী ওইখানে প্লটে ছিলেন তারা ওই বিল্ডিংয়েই আছেন, এরম নয় যে বিল্ডিংয়ে নেই, ওই বিল্ডিংয়েই আছেন। এবং তারা তখনকার দিনে ডিএম অরুণ মিশ্রের সামনে কান ধরে উঠবোসও করেছিলেন যে ওই জমিতে তারা ভাড়া দেবে না, তারা কিছু করবে না। অলরেডি সেখানে জমি, সবারই ইচ্ছা হয় একটু ভালো ফ্ল্যাটে থাকবো, হ্যান ত্যান। তো ওইখানে ওইখানে বিল্ডিংটা হয়ে আছে। তারপরে ওইখানে ডাকবাংলো মোড়েই একটা দেখবেন চানাচুরের দোকান আছে, ওখানেই ওরা বানায়। চানাচুরের দোকানের পাশ দিয়ে গলি দিয়ে যদি ঢোকেন দেখবেন একটা শৌচাগার আছে। শৌচাগারটা কিন্তু ইউজ হয় না, ওটা এখন বন্ধ আছে। সামনে চানাচুরের দোকানটা বিক্রি হয়ে গেল। শৌচাগারের সামনে যেখানে বসে শৌচাগার চালানোর কথা, এটা বামপন্থী আমলেই হয়েছে। হওয়ার পরে ওইখানে তৃণমূলের যিনি কাউন্সিলর ছিলেন আগে, ভাইস চেয়ারম্যান সমীরবাবু, ওনাকে আমি বলেছিলাম যে এইখানে একটা গভর্নমেন্টের জায়গা রয়েছে, এখানে আগে গরুর গাড়ির টোল ট্যাক্স নেওয়া হতো, তো এখানে একটা শৌচাগার বানিয়েছে। বানানোটা যে করেছেন তার পাশেই যার জমি, সে ওইটা বানিয়ে দেওয়ার পরিবর্তে ওনার ফ্ল্যাটটা তুলেছেন, কোনো ছাড় নেই। ডাকবাংলো মোড়ে আপনারা জানেন কোটি কোটি টাকা দাম এখন জায়গার, সেসব জায়গার কাটমানি, এই কাটমানির কোনো হিসাব নেই। এই যে কত টাকার হিসাব হয়েছে, তো ধরিয়ে দেওয়ার পরেও সেটাতে দেখলাম আলটিমেট চানাচুরের দোকান হয়ে গেল, শৌচাগার বন্ধ। এত অসুবিধা হয়, প্রচুর লোক বাইরে থেকে ডাকবাংলো মোড়ে আসে, এবং এইটাতে জয়েন্ট। আমি বলেছিলাম যে এরকম এই জয়েন্টে প্রচুর লোক জল খেতে পারেন না, প্রথম কোনো জলের জায়গা নেই। যাই হোক, ওখানে একটা সেই একটি শ্যামসুন্দর জুয়েলার্সের পাশে একটা জলের জায়গা ছিল, কিন্তু সেটা বন্ধ থাকে। ওখানে এখন জামা কাপড় ছাড়া হয় সিকিউরিটিদের। এটা আমার বাড়ির কাছাকাছি বলে আমার কাছে সব সন্ধান আছে। তো ওইখানে কোনো শৌচাগার নেই। তো ওই শৌচাগারে তো হলোই না, উল্টেও পাকাপোক্ত বিক্রি বাটা হয়ে গেল। তো এইরকম জায়গা বারাসাতে প্রচুর আছে। সেকেন্ডলি হলো তখনকার ওই সাদা নীল বাড়ির রং, আর ওই আলোর স্তম্ভ লাগিয়ে এমন অবস্থা হচ্ছিল যে একসময় আলোর স্তম্ভ নেভাতে হতো, কারণ ট্যাক্স তো আদায় নেই, সেই ট্যাক্স নেওয়ার ক্ষমতাও নেই। হোর্ডিংয়ের জন্য সারা বারাসাত হোর্ডিংয়ে ভরে গেছে, কিন্তু সেই হোর্ডিংয়ের ট্যাক্সও আমার মনে হয় না যে ওটা হাফ জমা পড়ে কি না, জানি না। ওটা তদন্ত করে দেখবেন বর্তমান যারা সরকারে আছেন। এর থেকেও বড় কথা হলো খাস জমির কথা, যেটা আমি বলছিলাম। এমন বারাসাতে জমি আছে, খাস জমি, যেগুলো গভর্নমেন্টের জমি কিন্তু আলটিমেট প্রাইভেট জমি হয়ে গেছে সব।
কিছু কিছু জায়গায় এখনও পড়ে আছে, কিন্তু অনেক প্রমোটারের থাবাও বসানো আছে। আপনারা দেখবেন বারাসাতে এই মানে হাইওয়ে দুটো, এক সাইড 34, এক সাইড 35, খুব কম বিল্ডিং আছে যারা হাইওয়ে থেকে 10-12 ফুট দূরে আছে। এবার এমন এমন জায়গা, ডাকবাংলো মোড়, একটা জায়গা মোটামুটি 1000 স্কোয়ার ফিট জায়গা হলে 2 লাখ টাকা ভাড়া পাওয়া যাবে, কোনো ভুল নেই। তা টাকার একটা হাতছানি ওখানে আছে, যার জন্য ওখানে বেশি ইলিগাল কাজও হয়েছে। একটা খাস জমি আছে আমি জানি, যেটা ডাকবাংলো মোড়ের বাস স্ট্যান্ড, ওটা একদম দেবদত্ত প্রপার্টি। ওটা একজনের প্রাইভেট প্রপার্টি হয়ে ওখানে উনি অফিস, দোকান সব এভরিথিং করে নিয়েছেন। এই যে জমির যে চেকিং, বিএলআরও ভীষণভাবে বিএলআরওতে অসৎ উপায়ে এইসব জমি হস্তান্তর হয়েছে। তো এটা দেখার খুব প্রয়োজন। আগে একটা জিনিস হতো, আমি যা দেখেছি, আমি 42 বছর প্রায় ডাকবাংলো মোড়েই আছি, মদের দোকান আর বার, এত পরিমাণে বার আর মদের দোকান হয়ে গেছে, বাচ্চা ছেলেপিলেরা আজকাল রাস্তায় দাঁড়িয়ে মদ খায়, আপনারা অনেকেই জানেন। দোষটা বাচ্চাদের নয়, দোষটা হলো হয়তো হাতের সামনে সব পেয়ে যাওয়া, এবং এইটা সমাজকে একটা জায়গায়, খারাপ জায়গায় নিয়ে যায়। সবাই যে ওইরকম হয় তা নয়, কিন্তু একটা জিনিস খারাপ থাকলে 4টে সঙ্গ দোষে অনেক বাচ্চা নষ্ট হয়। তার তদানীন্তন আইসি আমাকে বলেছিলেন যে সন্ধেবেলা একটু রাউন্ড মারবেন, যাতে রাস্তায় দাঁড়িয়ে কেউ মদ না খায়। তা আমরা এমন লোককে ধরতে গেছিলাম, ধরেছিলাম, আবার ভয়ও পাচ্ছিলাম। আজকাল তো বাচ্চারা খুব সেন্সিটিভ, ধরে যেই ছবি তুলতে যাচ্ছি, দাদা কাকু আমি কিন্তু আত্মহত্যা করব যদি কোনো কারণে এটা বেরিয়ে যায়, তা আমরা ভয় পেয়ে যেতাম। আজকালকার বাচ্চা কোনো ঠিক নেই, এমন কাজ করে বসলো, তাতে আমরাই ফেঁসে গেলাম। আমি ওকে বলতাম কিচ্ছু করবো না, তো ওকে তোমার বাবা মাকে একটা ফোন করবো। তো বলছে আর কোনো দিন করবো না, ঠিক আছে। আমি বললাম তাহলে রাস্তায় আর এরমভাবে ঘুরো না, রাস্তায় ঘুরলে কিন্তু আমাদের এইসব লোক কিন্তু ধরবে। তো যাই হোক, আমরা একটা সামাজিক চেষ্টা করেছিলাম, আমাদের ছেলেপিলেরা মিলে করেছিলাম, কিন্তু আমি ক্রমশই দেখতে পেলাম জায়গাটা আস্তে আস্তে কেমন একটা পয়সা কড়ির ব্যাপার এসে যাচ্ছে। সবাই চাইছে সিপিএম রোজগার করে বেরিয়ে গেছে, আমরা কি করলাম। আমি গ্যারান্টি দিয়ে বলছি, তৃণমূলে এমন লোকও আছেন যারা অতীব ভালো। এটা বলছি কেন, আজকে হয়তো তৃণমূলের মানদণ্ডে তৃণমূল চোর, তৃণমূল বাজে, এটা কিন্তু ঠিক নয়। প্রচুর লোক আছে যারা ভালো, যারা আজকের দিনে আর তৃণমূলটা করে না, বসে গেছে। কারণ সামাজিক পরিবর্তনের একটা জায়গায় আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রেখেছিলেন অনেকেই, এবং তারা আমি দেখেছি ক্রমশ আস্তে আস্তে পার্টির দিকে সরে গেছে। আমি আগে আমার এপিসোডে বলেছিলাম যে তৃণমূলের 13% ভোট পান মমতা বন্দ্যোপাধ্যায়, 12% ভোট পান বাংলাদেশিদের, আর 27% ভোট পান মুসলিমদের। এই 52% ভোটে উনি জেতেন প্রতিবারই। তো এটা হলো তৃণমূলের 13%, মানে তৃণমূলের 100% কেউ ভোটই দেন না, রাজনীতি করেনই না। তারা আর অন্য পার্টিতেও যাননি, তারা কিন্তু বসে আছেন এই কারণে যে আত্মার সঙ্গে মিল হয়নি, যার জন্য সরে গেছেন, যার জন্য পছন্দ হয়নি। রাস্তাঘাট পরিষ্কার রাখার জন্য, রাস্তাঘাটে আলো জ্বালানোর জন্য যেরকম হয়েছে, সেরকম কিন্তু ভিতরে কাজ হয়নি। একটা কাউন্সিলর হলে কেন এরম মনে হয় যে করে হোক রোজগার করতে হবে, যে করে হোক পয়সা নিতে হবে? কেন মনে হয় আমি বলছি, এদের যে এমএলএ এমপিরা থাকেন না, এরা এত পরিমাণ টাকা পার্টির নাম করে চেয়ে নেন, যার জন্য এই টাকা তোলার জায়গা থাকে না। এটা সর্বত্র, পুলিশে চাকরি করতে গেলে পুলিশেও নাকি অনেক টাকা দিতে হয়। বলে দাদা এমনি হাতপাতি নাকি, আমার জমি বেচে টাকা দিতে হয়েছে। এই যে সিংহভাগ ব্যাপারটা যে এরম চলে গেছে, এটা কিন্তু সব সরকারের কাছেই খবর ছিল, কিন্তু কেউ এর কন্ট্রোল করতে পারেনি। আপনারা পারবেন কি না আমি জানি না। আগে ধরুন পুলিশ আর বর্ডার,
বর্ডার ঘিরে দিন, আর পুলিশকে একদম সোজাসুজি পুলিশ বানান, পুলিশের মতো কাজ করতে দিন। ওই সিভিক পুলিশ, অমুক পুলিশ দিয়ে পয়সা তুলে পুলিশ বাবুরা খেয়ে যাবেন, ওটা হয় না। পুলিশের সিস্টেমটা জানেন? পুলিশের সব অফিসার আছে, একটা তোলা অফিসার আছে থানায়। এই তোলা অফিসারটা কি জানেন? এ টেন্ডার নিতে হয়, এমনি হয় না। বারাসাত, আমি দায়িত্ব নিয়ে বলছি, বারাসাত থানায় যদি তোলার টেন্ডার হয়, সেই টেন্ডারটা আমি আপনি জানবো না, বা পিডব্লিউডি অফিসে গিয়ে হবে না, এটা থানার মধ্যেই হয়। আগের যে তোলাবাবু থাকেন তার রেট যদি 10 লাখ থাকে, এনাকে 12 লাখ না করলে দেয়া হবে না। এবং এই তোলাবাবুর কাজই হলো তোলা, আর কোনো কাজ নেই। তা তোলা আর কাটমানি আমার মনে হয় না বিজেপি কতদূর করতে পারবে, আমার জানা নেই। কারণ এ তোলা সেই ব্রিটিশ আমল থেকেই চলে আসছে। ব্রিটিশ চলে যাওয়ার পর থেকেই আমাদের তোলাবাবুরা রাস্তায় দাঁড়িয়ে গেছে। পুলিশের আইসি আমার সামনে এক পুলিশ অফিসারকে বলছে, মাইনে তো খারাপ পান না, তাহলে পয়সা খান কেন? আমি অবাক হয়ে গেছিলাম শুনে। আমি বললাম, স্যার আপনি বলছেন? বলছে, এরা সামান্য সামান্য পয়সা খায়, এমন এমন পয়সা খায় যেন এমন ভাব করে বড়োবাবু চেয়েছেন তাই পয়সাটা নিচ্ছে। আমার বিরক্ত লাগে। আমি সেই জন্য বললাম অফিসারকে। তো ওনার কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা ছিল না, এবং থানায় বসে আমি শুনেছি। উনি এখনও তো বেঁচে আছেন, কমসে কম ওনাকে জিজ্ঞেস করলে আমি বুঝতেও পারবেন আমি মিথ্যে কথা বলছি না। তো এই যে পুলিশকে ঠিক করা, আমি আপনাকে বলি, আমার এক বন্ধু ছিল, ও লাস্টে ডিএসপি হয়ে রিটায়ার হয়ে গেল। তো ও আমাকে বলতো, ওর চাকরিটাও কী করে হয়েছে আমি জানি না, কিন্তু আমার সঙ্গেই পড়তো, একটু একটু সিনিয়র হবে। তো ও পুরুলিয়ায় যখন সেই প্লেন থেকে বোম পড়েছিল, তখন ও রঘুনাথপুরের আইসি ছিল। আইসি তো তখন হয়নি, সব ওসি নাম ছিল তখন, ইন্সপেক্টর র্যাঙ্ক হয়নি তখন। ইন্সপেক্টর র্যাঙ্ক ছিল, মানে আইসিরা, মানে ওসির জায়গায় আইসিটা চালু হয় পরে জায়গা অনুযায়ী। যাই হোক, ওর ওখানে ও ডিএসপি হয়ে রিটায়ার হলো। তো ও বলতো যে আমাদের পুলিশের কাজই হলো সকালবেলা একটা ব্যাগ নিয়ে বেরোনো, এই আলুটা মুলোটা পরোটাটা যে যা দেয় নিয়ে নিয়ে চলতে থাকি, বড়োবাবু এসছে। এই যে সিস্টেমটা ওরা করে ফেলেছিল পুলিশে, এই সিস্টেমটা কিন্তু এখনও চলছে। আমি ও রিটায়ার হয়ে গেছে অনেক আগে। ও আরও একটা জিনিস বলতো, বলে, দেখ আমি ঘোড়ায় কিছুতেই চড়তে পারতাম না ট্রেনিংয়ে, আমার ঘোড়ার পাস করতেই হবে, না পাস করলে আমার পোস্টিং হবে না। তা কোনো মতেই আমি কিছুতেই, আমার সর্দার যে আর কি আমাকে গাইড করেন অফিসার, সে কিছুতেই আমাকে অ্যালাউ করছে না। ঘোড়ায় তোর পাস করতেই হবে, আইদার ঘোড়ার লাথি খাবি, আর না হলে পয়সা করি ব্যবস্থা করবি। যাই হোক, পুলিশের এই ট্রেনিংটা খুব কাজে লাগতো। পুলিশ ট্রেনিংয়ে এখন কিন্তু অত হয় কিনা আমার জানা নেই, কারণ এখন পুলিশরা মোবাইল যতটা চালাতে পারে, গুলি অত চালাতে পারে কিনা, বা ওর ফায়ারিং রেঞ্জে গিয়ে টার্গেট ফিল আপ করতে পারে কিনা জানা নেই। এটাও কিন্তু খুব দেখার দরকার, পুলিশ ট্রেনিংটা কীভাবে হচ্ছে। এছাড়াও ট্যাক্সের রোজগারের ব্যাপারে একটা কথা বলি। মিউনিসিপ্যালিটির ট্যাক্সে রিজার্ভারটা অ্যালাউ আছে, যদি আমার বাড়িতেও আছে। রিজার্ভ করার সিস্টেম কিন্তু নেই। যাদের রিজার্ভার আছে তাদেরকে মিউনিসিপ্যালিটি ট্যাক্স চার্জ করা উচিত। আমরা জল কিনতে হয় না, জল ফ্রি পাই। এখন জল ফ্রি পাওয়াটা আমি বিশ্বে অনেক জায়গায় ঘুরেছি, দেখেছি জলের জন্য পুরো পয়সা নেয়, এবং প্রত্যেক বাড়িতে জলের যে ফিল্টার ব্যবস্থা আছে তার ভাড়াও নেয়। এতে কী হয়, লোকাল এরিয়াতে সব কিছু একটা ঠিকঠাক থাকে। আপনারা ভাবলে অবাক হবেন, গভর্নমেন্ট ট্যাক্স নেওয়ার জায়গা পায় না। আপনি দেখবেন 2 কাঠা বাড়ি, তার উপরে 4 তলা তুলে দিয়েছে, 1 তলা 2 তলা ভাড়া দিয়ে দিয়েছে, কমার্শিয়াল ভাড়া। ট্যাক্স কত দেয় জানেন? খুব বেশি হলে 300 টাকা, 300, 400, ম্যাক্সিমাম 500-এর উপরে মিউনিসিপ্যালিটি ট্যাক্স নেই। এগুলো সব হয় একটা আতাতে। আমার বাড়ির সামনে এরম বাড়িও আছে, 2 তলা বাড়ি, 3 তলার হাইট,
ট্যাক্স 280 টাকা, 290 টাকা ট্যাক্স। তলায় মাস্টাররা ভাড়া দিয়ে রেখেছে, গোডাউন করে রেখেছে, লোকাল জায়গা, কমার্শিয়াল জায়গা, কিন্তু কমার্শিয়াল ট্যাক্সের কোনো বালাই নেই। তারপরে এমন করে রেখেছে, জমির বাইরে চলে গেছে আপনার লিন্টন, জমির বাইরে চলে গেছে, মাথা দিয়ে বাইরে চলে গেছে। এগুলো আমি আগেও দেখিয়েছিলাম মিউনিসিপ্যালিটিকে, যে ট্যাক্সটা মিউনিসিপ্যালিটির আসে না, দেওয়ার এমন অবস্থা মিউনিসিপ্যালিটির স্টাফ নিয়েছে এমনভাবে, মানে টেবিল তো ভরা। ধরুন একটা ঘরে 10টা টেবিল আছে, 10টা টেবিলে 10টা লোক বসে আছে, তার মধ্যে 4টে মহিলা হয়তো। এমন স্টাফ নিয়েছে, একটা বেঞ্চে 5 জন বসে। চাকরি সত্যিই দরকার, কিন্তু তাই বলে একটা অফিসে বেঞ্চে বসে কোনো চাকরি হয়? 5 জন লোক স্টাফ বেঞ্চে বসে আছে মিউনিসিপ্যালিটিতে। মিউনিসিপ্যালিটির অনেক কায়দা করে পয়সা খাওয়ার ব্যবস্থা রয়েছে। সব থেকে আগে দরকার, আবার বলছি, বর্ডার পুলিশিং সিস্টেম, আর হলো মিউনিসিপ্যাল যে সমস্ত আছে, মিউনিসিপ্যালিটির যে কর্মধারা আছে, সেখানে পুরোপুরি নজর চালানো। এখানে কাউকে রেয়াত করলে হবে না। আপনার ভাবলে অবাক হয়ে যাবেন, জেলা পরিষদটা এমনভাবে তৈরি করা আছে, জেলা পরিষদ অফিস খুব সুন্দর দেখতে, ভিতরে পয়সা না দিলে কোনো কাজ হয় না, কোনো কাজ হবে না। জেলা পরিষদে আপনি বলবেন অফিসাররা একটু রেগে যাবেন, ঠিক কথাই, কিন্তু বুকে হাত দিয়ে বলুন 80% অফিসার ভালো, 20%-এর জন্য জেলা পরিষদ বদনাম হয়ে যায়। মিউনিসিপ্যালিটিতে বহু লোক ভালো চাকরি করে, কিন্তু পার্টির দৌলতে কেউ কিছু বলার ক্ষমতা নেই। ফলে অসৎবাজিটা চোখে দেখলেও লোকে পর্দা লাগিয়ে রাখে। কেন? এখন তৃণমূলের রাজ, আগে বলতে এটা সিপিএমের রাজ। এই সিপিএমের শেখানো বুলি, এক বুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়েও বেরিয়েছে। চেষ্টা উনি করেছেন, অসৎ বলতে পারবেন না, ওকে অসৎ বলতে পারবেন না, কিন্তু অসৎ লোককে সমর্থন করাটাই অসৎবাজি। আপনি অনুব্রতকে বললেন বাঘ, আর সে তো বাঘ, যে কীরম বাঘ সবাই বুঝে গেছে। আপনি ফিরহাদ হাকিমকে বলবেন ববির মতো ছেলে হয় না। আমি আপনাকে বলছি, এই ববিকে আপনি তাড়া করেছিলেন মাস নিয়ে, কেন জানেন? ববি সুমন কবিরের সিটটা চেয়েছিল বলে, ও লোকজন ম্যাটাডোর করে এসেছিল। তখন আপনি বলেছিলেন একটা যোগ্য লোককে দিচ্ছি, তা তোর সইছে না। এগুলো বানানো গল্প না, এগুলো আপনার যে অফিসার ডিউটি করতো তার কাছ থেকে শোনা। তো এখন বলছেন ওর মতো ছেলে হয় না। ও কি বলছে? ও আমাদের পার্টির লোক ছিল। ও কি বলছে? ও বলছে আরে যারা হিন্দু হয়ে জন্মেছে তাদের কপাল খারাপ, তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদেরকে আমাদের ইসলামিকে আনতে হবে। কত বড় সাহস! বেঙ্গলে দাঁড়িয়ে একটা মন্ত্রী বলল, আপনি তার প্রতিবাদ করলেন না। তার প্রতিবাদ করলে তো আপনার হাত থেকে চলে যাবে মানটা। কিসের ভয়? আপনার তো কাজ ছিল। আমার কত লোক বাইরে থেকে এসে বলতো না কলকাতাটা সুন্দর হয়েছে। তাহলে কেন এরম হলো? মানুষ হিসাবে তো ঠিক হতে হবে। আপনি বিধান রায় হতে এসেছিলেন, হতে যাচ্ছিলেন, কিন্তু আপনি পুরো ঢপের মধ্যে ঢুকে গেলেন। বিধান রায় হতে গেলে যে মানসিকতা, যে দৃঢ়তা দরকার, সেটা আপনার ছিল না, যার ফলে এই হলো। আপনাকে সবাই ভালোবাসত। আপনি যখন প্রথম আরম্ভ করেছিলেন, ওই হঠাৎ অগ্নিমিত্রা পাল এখন হসপিটালে যাচ্ছে না, আপনি ওরকম যাচ্ছিলেন। আপনি ওই মাইকে চিৎকার না লাগিয়ে প্রত্যেকটা সিগন্যাল পয়েন্টে যাতে লোক দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত শোনে তার ব্যবস্থা করেছিলেন। লোকের মধ্যে অনেক আশা জেগেছিল আপনাকে নিয়ে। ওই সিপিএমকে যেরকম জেগেছিল আপনাকে নিয়েও আশা জেগেছিল। আস্তে আস্তে সেই আশায় ছাই পড়তে আরম্ভ করলেন। তার একমাত্র কারণ হলেন আপনার দূরদৃষ্টিতা খুব কম। আপনি যে জিনিসগুলো করেছেন, জানি না কার বুদ্ধিতে, আপনার বুদ্ধিতে না কার বুদ্ধিতে, কিন্তু ওই কাজগুলোর কোনো তুলনা হবে না। যেমন ধরুন মহিলাদের, আপনি যে মাতৃভূমি এক্সপ্রেস এই ট্রেন চালু করেছিলেন, কত সুবিধা হয়েছে মহিলাদের।
এটা তো আপনার মাথা প্রসূত কিনা আমার এখন সন্দেহ আছে। যদি আপনার মাথা প্রসূত, যেহেতু আপনি মন্ত্রী, আপনার নামেই যাবে, তো এইটা কিন্তু একটা কাজ আপনি দুরন্ত করেছিলেন। দুরন্ত একটা কাজ, দুরন্ত মানে দুরন্তই ছিল। বিমান বসু একটু ব্যঙ্গ করেছিলেন যে চলন্ত দুরন্ত পড়ন্ত হবে কিনা জানি না, তবে একটা ট্রেন নাকি চালু হয়েছে দুরন্ত। না, দুরন্ত ট্রেনটা A1 ট্রেন ছিল, আমাদের কাছে নতুনই ছিল। তাহলে কাজের ধারায় তো আপনি এগোচ্ছিলেন ঠিক, কেন এই পরিস্থিতি হলো? আপনি ভাবতে পারেন 93% ভোট পোলিং হয়েছে শুধু আপনাকে তাড়িয়ে দেওয়ার জন্য। এটা দুঃখজনক। মানুষ কিছু চায় না। মানুষ বাড়ির থেকে বেরিয়ে সিকিউরিটি চায়, রাস্তাটা পরিষ্কার চায়, গাড়ি বাসে উঠতে গেলে তারা যেন ঠিকঠাক উঠতে পারে, এইটুকু চায় মানুষ, আর কিচ্ছু চায় না মানুষ শুধু কম্প্রোমাইজ করে যায়। কিন্তু যন্ত্রণা যখন হয় তখন এরকম লাইনে দাঁড়িয়ে আপনার মতো মহিষী মহিলাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে গেল। যারা 3টে MLA নিয়ে কাজ করেছে তারা আজকে সংসার পেতে বসলো আপনার জন্য। আপনার সংসারে ভাঙন ধরে গেছে, চুরি এসে গেছে, মানুষ আর নিতে পারলো না, তাই আপনাকে ছুঁড়ে ফেলে দিল। যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। আমরা তো ভুল করি, মানুষ তো ভুল করে শুধরানোর চেষ্টা করে। আপনি যদি আবার এই যে বললেন আমি হারিনি, আপনি হারেননি কিনা জানতে চাইলে আপনাকে কোনো এক জায়গায় দাঁড়াতে হবে, মানুষ আপনাকে হারিয়ে দেবে। এত বিরক্ত হয়ে আছে আপনার উপরে। আগে বিরক্ত দাঁড়ান, আগে ঠিক করুন, আপনার ঘাসফুল আবার ফুটবে, কিন্তু আগে নিজেকে ঠিক করতে হবে। আমি আপনার থেকে খুব ছোট না, 26 দিনের ছোট। 55 সালের 1 জানুয়ারি আপনার জন্ম হয়েছে, আমার 26শে জানুয়ারি জন্ম হয়েছে। আমিও 72 বছর বয়স আমার। তো ওইখানে দাঁড়িয়ে এইটুকু বুঝতে পারি দেশটার খুব ভালো হওয়ার দরকার ছিল। আমরা বাঙালি খুব উন্নত জাতি, সারা দেশে আমরা অনেক মাথা উঁচু করে চলি। বাঙালি বললে সবাই সাইজ হয়ে যায়, সবাই বুঝতে পারে যে শিক্ষিত লোক, ভালো লোক এসছে। কিন্তু আপনি যা করে দিলেন, সামান্য পরিযায়ী শ্রমিকরা যেভাবে যে যেখানে আছে সেখান থেকে দাঁড়িয়ে যে ভিডিওগুলো ছাড়ে না, দেখলে খুব দুঃখ লাগে, বাঙালি হিসাবে খুব খারাপ লাগে। তা আমি এই ভিডিওটাও করছি ব্যাঙ্গালোরে বসেই। তো ব্যাঙ্গালোরে একটা জিনিস আমি বুঝি, এরা কিন্তু আমাদের থেকেও কাজে অনেক ছোট, এদের কাজকর্ম অত বেশি কিছু ভালো কিছু নয়, কিন্তু এখানকার লোক ভীষণ ভদ্রলোক, ভীষণ ভদ্রলোক। ওই যে বললাম, মানুষ কিছু চায় না, সাফসুতরো পরিষ্কার, সিকিউরিটি, আর চলার রাস্তাটা যেন ঠিক হয়, এইটুকুই চায়। এখানকার লোকও ঠিক ওইটুকুই ব্যবহার করে এবং খুব সুন্দরভাবে থাকে এরা। এত লোক, এখন বোধহয় কয়েক কোটি লোক হয়ে গেছে ব্যাঙ্গালোরে, কিন্তু পরিবেশটা সুন্দর আছে, পরিবেশের জালি নেই, কখনোই জালি নেই ইয়ের মতো, বেঙ্গলের মতো। বেঙ্গলের সর্বক্ষেত্রে জাল হয়ে গেছে, এর জায়গাটা তৈরি করতেই হবে। যাই হোক, এইটুকু বললাম। বর্ডার, পুলিশ অ্যান্ড মিউনিসিপ্যালিটি, এই 3টে জায়গা ঠিক করে নিন এখনকার সরকার। করলে দেখবেন আপনারা 60% এগিয়েই থাকবেন, বাকি 40% নিজেরা চিন্তা করে বার করবেন। ভালো থাকবেন। আমার বয়স অনুযায়ী আমি যা মনে করলাম, আগামী প্রজন্মে আমরা থাকবো না, আগামী দিনেও আমরা থাকবো না, কিন্তু যারা আসবে তারা মানুষের মতো মানুষ হোক। এরকম যেন মানে অস্বচ্ছ পরিবেশ, অসৎ পরিবেশ এবং ভয় মুক্ত পরিবেশ, এগুলো কিন্তু তৈরি করতে, মানে ভুল বললাম, অস্বচ্ছ পরিবেশ আর এই কাটমানি বা এই ধরনের কাজের বিনিময়টা আঁকা, এগুলো বন্ধ হোক, আর একটা স্বচ্ছ পরিবেশ আসুক, যে পরিবেশে মানুষ ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে।
এটাই হলো আমার প্রার্থনা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।